বন্ধুরা, সালটা ছিল 2009 এবং 10 সাল। লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিকেল কলেজ মিরাট ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের মেডিসিন ডিপার্টমেন্ট ঠিক করে যে কিডনি ডিজিজ এবং যোগব্যায়াম বা এন্টায়ার যোগার সম্পর্ক কী। এই যোগা এবং কিডনি ডিজিজের ডাইরেক্ট কোনো সম্পর্ক আছে কি না, যোগার দ্বারা কিডনি ডিজিজ প্রিভেন্ট এবং এর নিরাময় কতটা সম্ভব তা জানার জন্য একটি দীর্ঘ রিসার্চের বন্দোবস্ত করা হয়েছিল। এই পুরো রিসার্চ প্রক্রিয়ায় 54 জন পেশেন্টকে নেওয়া হয়েছিল, যাদের বয়স 18 থেকে 80-র মধ্যে, এবং প্রত্যেকেই এদের মধ্যে স্বাভাবিক ছিলেন বাহ্যিকগত দিক থেকে, যাদের কোনো তেমন সিভিয়ার সমস্যা ছিল না। এই স্টাডি ছিল পার্সপেক্টিভ। প্রথমেই এই 54 জনের পেশেন্টের দলকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। একটি ভাগে ছিল কনভেনশনাল চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ শুধু চিকিৎসা ঔষধ, যেটা কনভেনশনাল। আরেকটা ছিল ওই চিকিৎসা ঔষধের পাশাপাশি তাদেরকে সেই গ্রুপটাকে একটা যোগা রুটিনের মধ্যে আনা হয়। এই দুটো গ্রুপের মধ্যে কি রেজাল্ট হয় সেটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে তাদেরকে এনে পরবর্তীকালে তারা একটা রিপোর্ট পেশ করেছিল। এই সুদীর্ঘ প্রক্রিয়াটি প্রায় অর্ধ বৎসর বা 6 মাস ধরে চলেছিল, এবং যোগা গ্রুপ, কন্ট্রোল গ্রুপ, যথাক্রমে এই দুটি গ্রুপের মধ্যে 90 এবং 96% পেশেন্ট এই প্রক্রিয়াটি শেষ পর্যন্ত চালিয়ে গিয়েছিলেন। এবং এই প্রক্রিয়া শেষ করবার পর কিছু চমৎকৃত তথ্য উঠে আসে। মাস ধরে চালানো এই প্রক্রিয়ায় 5টি গুরুত্বপূর্ণ তথ্য যা এই সংস্থা বের করেছিল তাদের একটি বিবৃতি দিয়ে, সেগুলি হলো: 1 নম্বর, পেশেন্টদের মধ্যে যারা যোগব্যায়াম করেছে এবং কনভেনশনাল ওষুধ সেবন করেছে, তাদের সেই সমস্ত পেশেন্টদের মধ্যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারে গুরুত্বপূর্ণ উন্নতি দেখা গিয়েছিল। অর্থাৎ এদিক দিয়ে এটা একটা ভালো ফেভার ছিল যোগের পক্ষে। যে পয়েন্টে তারা উল্লেখ করেছিল, যে সমস্ত পেশেন্টরা নিয়মিত যোগব্যায়াম করেছে তাদের ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল ডোমেনে পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সেটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ অর্থাৎ কনভেনশনাল গ্রুপের তুলনায় যোগা গ্রুপের পেশেন্টদের অনেকাংশে কম ডায়ালিসিসের প্রয়োজন হয়েছে, যেটা কিডনি ডিজিজের একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা যোগের দিকে যেটা পজিটিভ খুঁজে পাওয়া গেছে সেটা হচ্ছে সিরাম পটাশিয়ামের যে পরিমাণ বা মাত্রা, সেটি কিন্তু যোগা গ্রুপে অনেকটাই কম হয়েছিল। তবে যেটি উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে ব্লাড ইউরিয়াতে তেমন কোনো ফারাক লক্ষ্য করা যায়নি দুই গ্রুপের মধ্যেই। সিরাম ক্রিয়েটিনিন এবং সিরাম সোডিয়ামের ক্ষেত্রেও দুই গ্রুপের মধ্যে কোনো তফাৎ লক্ষ্য করা যায়নি। তবে শেষ পর্যন্ত এটা বলা যায় যে যে সমস্ত গ্রুপ যোগা করেছিল তাদের মানসিক এবং সাইকোলজিক্যাল এবং কোয়ালিটি অফ লাইফের ক্ষেত্রে তারা অনেকটা একটু এগিয়েছিল এবং তাদের কম ডায়ালিসিসের প্রয়োজন হয়েছিল। দেখে নেব এই সংস্থা দ্বারা সেই নির্দিষ্ট সেট অফ এক্সারসাইজ এবং প্রাণায়ামগুলি কি, যেগুলি কিডনি পেশেন্টদেরকে করিয়ে তাদের সুফল পাওয়া গিয়েছিল। আসনগুলি দেখে নেওয়ার আগে আমরা দেখব ওই সংস্থাটি এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর বিবৃতি দিয়ে কি লিখেছিল তাদের কনক্লুশনে। আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা আমরা ভিডিও শেষেও দেখতে পাবো, তাও একবার এটা আমি স্ক্রিনশট নিয়ে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। চলুন আমরা প্রবেশ করছি সরাসরি ব্যায়ামে। প্রথমেই দাঁড়িয়ে তাড়াসন আমরা করছি। তাড়াসন করানো হয়েছিল এই সমস্ত পেশেন্টদের। হাতগুলিকে ইন্টারলক করে এইভাবে তুলে রাখুন। যদি উল্টো করে টান টান করে ওপরের দিকে রাখেন তাও ঠিক আছে, আপনি যদি ইন্টারলক নাও করেন, জাস্ট ওপরের দিকে হাত সোজা তুলে এভাবে কিছুক্ষণ থাকুন। এখানে এর সাথে শ্বাসের সম্পর্ক রয়েছে, কিন্তু প্রথম আপনি নর্মাল ব্রিদিং করুন। তাড়াসন 5 থেকে 7 বার অবশ্যই করুন, 2টি সেটে করুন। এই তাড়াসন ছিল প্রথম এক্সারসাইজ যেটা ওই টিমকে করানো হয়েছিল স্ট্যান্ডিং পোজের মধ্যে। 5 থেকে 7 বার 2টি সেটে করার কথা বলছি, যদিও এখানে আমি একটি সেটই করেছি। এবার চলে আসি উত্তানাসন বা পদহস্তাসন। যদিও দুটি আলাদা আসন, কিন্তু একই রকমভাবে এখানে আমি করেছি পরপর। উত্তানাসনে এইভাবে গোড়ালির কাছে পিছন দিকে হাতটা ধরতে হয় এবং এই আসনে স্থিত থাকতে হয়। ঝোঁকার নিয়মটা রয়েছে, কোমর থেকে পা সোজা থাকবে ঝুঁকবার সময় এবং পেটটাকে আগে নিয়ে গিয়ে ঝুঁকতে হবে। সাইডে দেখিয়ে দিলাম, এবার সামনে থেকে দেখুন। আমি একটু ঢিলে ঢালা পোশাক পরেছি, যাই হোক না কেন মানিয়ে নেবেন। এই উত্তানাসন করানো হয়েছিল স্ট্যান্ডিং
এক্সারসাইজের 5 থেকে 6টি ব্যায়ামের মধ্যে এটি ছিল দ্বিতীয় আসন। আমি প্রথমেই বলছি, ওনারা এক্সপার্ট ডক্টরসরা এবং ফিজিওরা যারা ছিলেন তারা নিশ্চিতভাবে এই আসনগুলি সিলেক্ট করেছিলেন। তাই আমি ওনাদের চার্ট অনুযায়ী দেখিয়ে দিচ্ছি যে ওনারা কিডনি ডিজিজের জন্য পেশেন্টদেরকে পরীক্ষামূলক যোগা যে সেশন চালিয়েছিলেন সেখানে কোন এক্সারসাইজগুলিকে ডেইলি রুটিনে রেখেছিলেন। এরপর করানো হয়েছিল অর্ধকোটি চক্রাসন। অর্ধকোটি চক্রাসন এইভাবে হাত যাবে, যেদিকে নিচের হাত থাকবে সেদিকে ঝুঁকে স্টে করতে হবে। শ্বাসের নিয়মটা হচ্ছে যখন বডি বেন্ড হবে তখন শ্বাস বাইরে যাবে, আবার সোজা হওয়ার সময় শ্বাস নেবেন। একই রকমভাবে অন্য দিকের হাত সোজা করে উপরে তুলুন, ডান দিকে এইভাবে ঝুঁকে আসুন। স্বাভাবিকভাবেই আবার করুন। এটিও 5 থেকে 7 বার করবেন। এরপর সিটিং পোজে চলে আসছি। বসে পশ্চিমোত্তাসন। এটারও পদ্ধতি আপনারা নিশ্চয়ই জানেন। পাগুলিকে সোজা করে আস্তে আস্তে পেট থেকে ঝুঁকবেন এবং সামনে হাত ধরে ক্ষমতা অনুযায়ী মাথা নোয়ানোর চেষ্টা করবেন। অবশ্যই উচ্চ রক্তচাপের রোগীরা করবেন না, আর হ্যামস্ট্রিংয়ের কোনো বিশেষ সমস্যা থাকলে করবেন না, লিগামেন্টের সমস্যা থাকলে করবেন না, স্লিপ ডিস্কের সমস্যা থাকলে হঠাৎ করে করবেন না, কোমরের সমস্যা থাকলে করবেন না, সার্ভাইকাল স্পন্ডিলাইটিসেও এটা করতে যাবেন না। সবসময় ব্যায়াম করবার আগে আমি বারবার বলছি, একজন সাক্ষাৎ গুরুর পরামর্শ নিয়ে নেবেন বা আমার পুরো কথাটা ভালো করে শুনবেন। আমি কিন্তু প্রত্যেকটা প্রায় আসনে বলে থাকি যে এগুলো কারা করতে পারবেন এবং করতে পারবেন না। এরপর শশক আসন করুন। আপনার যদি মেরুদণ্ডের সমস্যা থাকে, কোমরের সমস্যা থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থাকে, এইসব ক্ষেত্রে আপনি করবেন না। হাই ব্লাড প্রেশারেও বাকি সব ক্ষেত্রে করতে পারবেন। যেটা বলছিলাম, অত্যন্ত হিউমিড কন্ডিশন চলছে ওয়েদারে, প্রচণ্ড ঘামছি, দেখতেই পাচ্ছেন। প্রাক বর্ষার আগের যে অস্বস্তিকর জলীয় বাষ্পপূর্ণ ওয়েদার আপনারা জানেন গোটা গাঙ্গে পশ্চিমবঙ্গে ও উপকূলীয় পশ্চিমবঙ্গে জুড়ে চলছে, বাংলাদেশেও চলছে, ওড়িশারও উপকূলবর্তী অঞ্চলে চলছে, প্রচণ্ড অস্বস্তিকর। যাই হোক, এরপর অর্ধ মৎস্যেন্দ্র আসন। যেই পা ভাঁজ করবেন তার উল্টো দিকের হাত নিয়ে এসে অন্য দিকের পা ধরবেন। এই অর্ধ মৎস্যেন্দ্র আসনকে কিন্তু কিডনি ডিজিজের ক্ষেত্রে যে পরীক্ষামূলক একটি স্কিম চালানো হয়েছিল তার মধ্যে এক্সারসাইজ হিসাবে ফিজিওরা এটিকে রেখেছিলেন মাননীয় ডাক্তারবাবুরা। এটিকেও কিন্তু 3 থেকে 4 বার অবশ্যই করতে হবে এবং সময় নিয়ে করবেন। ব্যায়াম তাড়াহুড়ো করবেন না। আসলে আসনগুলি কিন্তু আমরা জানি, পতঞ্জলি তার যোগসূত্রে লিখেছেন স্থির সুখা আসনম, অর্থাৎ যখন আমরা আসন করবো না ওটাকে স্থির হতে হবে, তাড়াহুড়ো নয়। এরপর সেতু বন্ধন আসন। সেতু বন্ধন আসনও বলে লাইং পোজে ফার্স্ট এক্সারসাইজ হিসাবে সেতু বন্ধন আসনকে বেছে নেওয়া হয়েছিল। এটিও 5 বার করবেন। ধীরে ধীরে করবেন। যখন এইভাবে থাকবেন তখন নর্মাল ব্রিদিং করুন, কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে তুলবেন। কাঁধের ওপরের অংশে কিছুটা প্রেশার হাতের ওপর এবং কিছুটা প্রেশার অবশ্যই পায়ের ওপর থাকবে। এভাবে ব্যালেন্স করুন এবং আপনার ওয়েস্ট এরিয়াকে ওপরের দিকে সোজা তোলার চেষ্টা করুন। সেতু বন্ধন আসন। এরপর আমরা নৌকাসনের দিকে যাব। নৌকাসন কোর মাসলের স্ট্রেংথের জন্য অত্যন্ত ভালো।
এটিকে লাইং পজিশনে করা সেকেন্ড এক্সারসাইজ হিসাবে রাখা হয়েছিল উক্ত প্যাকেজের মধ্যে। নৌকাসন 3 থেকে 4 বার মিনিমাম করতেই হবে। নৌকাসন আমাদের নাভির স্থানচ্যুতি থেকে রক্ষা করে, তলপেটের চর্বি জমতে দেয় না। নৌকাসন স্ত্রী ও পুরুষের মধ্যে যথাক্রমে স্ত্রী রোগ ও পুরুষ রোগের জন্য প্রিভেন্টিভ এক্সারসাইজ হিসেবে খুব ভালো। তবে বেশ কিছু ক্ষেত্রে নৌকাসন করা যায় না, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে করা যায় না, হার্নিয়া হলে করা যায় না। এছাড়াও যাদের জটিল কোনো স্ত্রী ও রোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ এবং একজন যোগগুরুর সাক্ষাৎ পরামর্শ নিয়ে তবেই করবেন। ধনুরাসন বাড়ন্ত বয়সের বাচ্চাদের জন্যও ভালো। এছাড়া স্লিপ ডিস্কের সমস্যা এড়াতে, সুগার পেশেন্ট হলে আপনাদের যে হাত জাম হয়ে যায়, ওঠে না, সেই সব থেকে বাঁচার জন্য, মেরুদণ্ডের নমনীয়তা রক্ষা করবার জন্য, যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তাদের জন্যও কিন্তু ধনুরাসন খুব ভালো। কিডনি ডিজিজের পরীক্ষামূলক যোগা যে স্কিম চলছিল তাতে কিন্তু ধনুরাসনকে রাখা হয়েছিল। ওনারা শবাসন রেখেছিলেন সব এক্সারসাইজের পর। আমি শবাসনটা এখানে দেখালাম না, জাস্ট উপর হয়ে শুয়ে একটা রেস্ট দেখালাম। আপনারা কিন্তু অবশ্যই 2 থেকে 3 মিনিট শবাসন করার পর প্রাণায়ামে আসবেন। প্রথমেই প্রাণায়াম, নাড়ি শুদ্ধি প্রাণায়াম বলে দিচ্ছি কীভাবে করতে হবে। প্রথমে ডান নাক চেপে বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন। ডান নাকটিকে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে চাপুন, বাম নাক দিয়ে শ্বাস নিন, এবার ডান নাক দিয়ে ছেড়ে দিন। এবার ওই যে নাক দিয়ে ছাড়লেন অর্থাৎ ডান নাক দিয়ে আবার শ্বাস নিন। এবার ডান নাক বুড়ো আঙুল দিয়ে চেপে বাম নাক দিয়ে ছেড়ে দিন। একদিকের নাক বুড়ো আঙুল দিয়ে চাপা হবে, অন্যদিকের নাক অনামিকা কনিষ্ঠা দিয়ে চাপা হবে। তর্জনী এবং মধ্যমাকে ভ্রু মধ্যে আপনি রাখুন, ভ্রু মধ্যে টাচ করে রাখুন। এই নাড়ি শুদ্ধি প্রাণায়াম হয়ে গেলে চন্দ্র অনুলোম বিলোম করুন। চন্দ্র অনুলোম বিলোম অর্থাৎ বাম নাসিকা। এই বাম নাসিকাকে আমাদের চন্দ্রনাড়ির সাথে সংযুক্ত বলে ধরা হয়। এই বাম নাসিকা কোমলতার প্রতীক, শীতলতার প্রতীক, শরীরকে শীতল, ভেতর থেকে শান্ত, নার্ভাস সিস্টেমকে আন্ডার কন্ট্রোল করবার জন্য এই চন্দ্র অনুলোম বিলোম করানো হয়। চন্দ্র অনুলোম বিলোমের একটাই পদ্ধতি, একই রকমভাবে তর্জনী এবং মধ্যমাকে ভ্রু মধ্যে স্থাপন করুন এবং ডান দিকের নাসারন্ধ্রকে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে ধরুন। শুধুমাত্র বাম নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং ছেড়ে দিন। দুটি প্রাণায়ামকে কম করে 3 থেকে 4 মিনিট লাগাতার করুন। তারপর একটা শুরু করুন এবং এই চন্দ্র অনুলোম বিলোম দেখুন যেভাবে আমি করছি এভাবে করুন। চন্দ্র অনুলোম বিলোম একইভাবে আপনার যে শরীরের মধ্যে মুন থিওরি রয়েছে, চন্দ্রতত্ত্ব, সেটিকে বলবান করবে, আবার নার্ভাস সিস্টেমকে শান্ত করবে, আপনাকে ভিতর থেকে শীতল করবে, আপনাকে আধার হতে সাহায্য করবে। আধার মানে কন্টেনার। আপনি ধারণ ক্ষমতা অধিকারী হবেন, আপনি ধেয়পূর্ণ হবেন, আপনি অনেক কিছু উপলব্ধি করার উপযোগী একটি শরীর হয়ে উঠবেন, একটি সিস্টেম হয়ে উঠবেন। এবার আসি শীতলি। জিভটাকে শুরু করুন, একই রকমভাবে জ্ঞান মুদ্রা হাত রাখুন, তর্জনী বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করুন এবং জিভটাকে শুরু করে শ্বাস নিন। ভিতরে ভরার পর ঘেঁটে নেওয়ার মতো করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর ডান দিকে নাক চেপে বাম নাক দিয়ে ছেড়ে দিন। এই পদ্ধতিতে 7 থেকে 8 বার করুন। শীতলি প্রাণায়াম একই কাজ, অত্যন্ত গরমে এই শীতলি প্রাণায়াম আপনার শরীরকে শুদ্ধ রাখে, ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। কোনো সফট ড্রিঙ্কস বা
ঠান্ডা পানি আমাদেরকে ভিতর থেকে ঠান্ডা করতে পারে না। যাই হোক না কেন, শীতলী প্রাণায়াম তিন নম্বর প্রাণায়াম এক্সারসাইজ হিসাবে সংকলিত ছিল এই সেট অফ এক্সারসাইজ, যেটা কিনা রিসার্চ ওয়ার্কের সময় পেশেন্টদেরকে দিয়ে করানো হয়েছিল। যে কথা না বললেই নয়, এরপর ডায়াফ্রাম ব্রিদিংয়ে যাব। একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে শুয়ে পেটে শ্বাস ভরুন, বুকে নয়, ছেড়ে দিন। এটা কম সময়ের মধ্যে দেখিয়েছি, আপনারা করবেন। ধন্যবাদ জানাচ্ছি। শেষে ওই সংস্থা যে একটা রিপোর্ট পেশ করেছিল সেটা একটু পড়ে নিই, আসুন। এখানে দেখুন লেখা আছে, 6 months yoga program is safe and effective measure as a adjuvant therapy to conventional treatment. Modalities in reducing blood pressures, improving renal function, decreasing the need for dialysis, and improving quality of life in patients with CKD. As CKD had a chronic course, whether the results of a short-term study can be extrapolated to long-term benefits is yet to be explored. Large-scale and multi-centric trial with longer follow-up. যদিও এখানে বিভিন্ন রকম কথা বলা হয়েছে এবং এটার অনেক লিমিটেশনও স্বীকার করে নেওয়া হয়েছে এবং এটা কতটা সফল সেটাও দেখানো হয়েছে। পরিষ্কারভাবে সব কিছু বর্তমান রয়েছে। আমি শুধুমাত্র একটি রিসার্চ ওয়ার্ক, উদ্ভট কিছু দাবি না করে একদম সায়েন্টিফিক একটি রিসার্চ ওয়ার্ক সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যদি পারেন এটাকে ফলো করতে পারেন, আপনার নিয়ার ওয়ানকে সেন্ড করুন। কিডনি ডিজিজ মনে রাখবেন সাংঘাতিক একটি রোগ, যেটি নিঃশব্দে আসে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে কিডনি ডিজিজ অনেক পরে ধরা পড়ে, মানুষকে আর ফিরিয়ে আনা যায় না। সুস্থ থাকুন, ভালো থাকুন। পিয়ার ইন্ডিয়ান যোগার পক্ষ থেকে আমি অভিজিৎ এই কামনা করি। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনারা কি চাচ্ছেন সেটা বলুন, ইন্টারেক্ট করুন আমার সাথে। আপনাদের সকল রকম প্রয়োজনে, এই যোগভিত্তিক যে কোনো প্রয়োজনে আমি কিন্তু সাহায্য করতে পারলে কৃতার্থ হব। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।